আচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে। আমরা আজকে আলোচনা করব যে টপিকসটা নিয়ে, সেই টপিকসটা হচ্ছে কালচার, ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ সংস্কৃতির সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো কি কি সেই বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা আছেন, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই সংস্কৃতি সম্পর্কে জানেন। সংস্কৃতি বলতে কি বোঝায় এটা আমরা এর আগের ক্লাসেও খানিকটা আলোচনা করেছি। আজকে একটু আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভস এর মধ্যে বেশ কয়েকটা বিষয় আনার চেষ্টা করা হয়েছে। সেটা হচ্ছে যে হোয়াট ইজ কালচার অ্যান্ড হোয়াই ডু ইউ স্টাডি ইট, অর্থাৎ আমরা জানার চেষ্টা করব আমাদের একটা অবজেক্টিভ হচ্ছে যে সংস্কৃতি বলতে কি বোঝায় বা সংস্কৃতি কি এবং কেনই বা আমরা সংস্কৃতি অধ্যয়ন করে থাকি। এরপর আমরা জানার চেষ্টা করব যে সংস্কৃতির সাথে ব্যক্তির সম্পর্কটা কি। এর সবশেষে সংস্কৃতি কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ হাউ ডাজ কালচার চেঞ্জ, অর্থাৎ সংস্কৃতি কিভাবে পরিবর্তন হয় স্পেশালি উইথ গ্লোবালাইজেশন। আজকের ক্লাসে হয়তো বা আমরা সবগুলা অবজেক্টিভসকে আমরা কভার করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব সংস্কৃতির বৈশিষ্ট্য এবং সংজ্ঞা নিয়ে আলোচনা করার। আমরা যেটা ক্লাসে করার চেষ্টা করি যে হচ্ছে আগের ক্লাসে আমরা কি পড়েছি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, কিন্তু আমরা আজকের ক্লাসে সরাসরি ক্লাসে ঢুকে যাব। আপনাদের সামনে একটা ছবি দেখতে পাচ্ছেন। ছবিটা দেখে আপনাদের কার কি মনে হচ্ছে যদি আপনারা শেয়ার করতেন। স্যার, মনে হচ্ছে এটা কোনো আদিবাসী বা উপজাতিদের কোনো অনুষ্ঠানের একটা অংশ। অনুষ্ঠান কিংবা এই জাতীয় কোনো একটা বিষয় বোঝাচ্ছে এরকম। জি, মেলা, অনুষ্ঠান বা আচার অনুষ্ঠান এরকমই কিছু। ওদের কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। হ্যাঁ, আচ্ছা, একটা কোনো একটা ধর্মের কোনো একটা অনুষ্ঠান। জি, তানভীর কিছু বলবেন? আচ্ছা, এটা সুন্দর করে যে ক্যাপশনটা আছে একটু পড়ি। অফারিংস অ্যাট আ টেম্পল ইন বালি, ইন্দোনেশিয়া। আপনারা জানেন ইন্দোনেশিয়ার একটা অঞ্চল বা একটা এলাকা বালি, যেখানে সবাই ঘুরতে যায়, হানিমুনে যায়। সেই এলাকায় আপনার একটা টেম্পল, একটা মন্দির বা একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে। জি তানভীর, আমি পরে জিজ্ঞেস করছি আবার। হ্যাঁ, আচ্ছা, যেটা হচ্ছে যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সেটার সামনে বেশ কিছু অফারিংস আছে। অফারিংস মানে কি আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো একটা ধর্ম, এই যে ডিম থেকে শুরু করে যত যত ধরনের এখানে দেখছেন সবকিছু মূর্তির সামনে কিংবা মন্দিরে যেয়ে তারা কি করে আসে, যারা উপাসনা করতে যায়, যারা সেখানে যায় তারা কোনো একটা কল্যাণের উদ্দেশ্যে যায়। যেহেতু যায় কেউ, যেমন আমরা অনেকে মাজার পূজা করতে যায় বা মাজারে যায়, কিংবা আমরা আমাদের দেখি আমরা যে হিন্দুদের কোনো একটা পূজার ক্ষেত্রে আমরা দেখি কি যে খাবারগুলো মূর্তির সামনে দিয়ে আসা হয়। মনে করা হয় বা এরা মনে করে যে হচ্ছে এর মধ্য দিয়ে যারা উপাসক, যারা স্রষ্টা হিসেবে তারা মনে করছে তারা খুশি হবেন এবং আমাদেরকে কোনো একটা দান করবেন বা আমরা যে জন্য যাচ্ছি আমাদের মনের আশাটা পূর্ণ হবে। তাহলে প্রশ্ন উঠে এই যে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা কি প্রত্যেকটা ধর্মে আছে, কিংবা এই বিষয়টা কিভাবে আপনার আমার সংস্কৃতির সাথে যুক্ত, এই বিষয়টা নিয়ে আমাদের এই আলোচনার বিষয়। একটু খেয়াল করে দেখেন, আমাদের প্রথমেই যে ছবিটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, এটার মধ্য দিয়ে আমি বলার চেষ্টা করছি যে এটা সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি কিভাবে গঠিত হয়, কিংবা সংস্কৃতি বলতে কোন কোন বিষয়গুলোকে বোঝায়, সেই বিষয়টা নিয়ে বোঝার জন্যই একটা ছবি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর পরবর্তীতে আরো কয়েকটা ছবি আমরা আপনাদের সামনে দিচ্ছি, যার মধ্য দিয়ে আমরা আজকের ক্লাসটাকে সুন্দর করে বুঝতে সক্ষম হবো বলে আমি মনে করি। আচ্ছা, এই যে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখেন। এই ছবিটা নিয়ে আপনাদের একটু মতামত শুনতে চাই আমি। এই যে ছবিটা একটু দেখেন, আমরা 30 সেকেন্ড অথবা 20 সেকেন্ড আমরা একটু দেখি, দেখার পর ছবি দেখে কি বুঝতে পারছি সেটা একটু আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি। এখানে বোঝা যাচ্ছে একজন মা বা ঘরের যে কর্ত্রী থাকে, মানে কি কি দায়িত্ব পালন করে, তাদের ভূমিকাটা। আচ্ছা, আমরা একজন একজন বলবো, ঠিক আছে? ধন্যবাদ সাদিয়া। আমরা জুলিয়া, আপনি বলতে চান? স্যার, একজন গৃহিণীর প্রতিনিয়ত যে কাজটা বা একজন মার সন্তানের প্রতি যে কাজটা সারাদিনে সে করে থাকে,
দায়িত্বটা, আচ্ছা এটা বুঝতে পারছি। একটু খেয়াল করে দেখেন একদম ছোট থেকে খেয়াল করে দেখেন বাচ্চাকে ট্রলিতে বা আপনার ওয়াকারে হাঁটাচ্ছে বা বা নিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার পায়ের নখ কেটে দিচ্ছে বা করছে, গল্প শোনাচ্ছে, দেখেন সবকিছু শেখাচ্ছে। তার মানে হচ্ছে কি সংস্কৃতি একটা বড় বৈশিষ্ট্য আমাদের এখানে চলে আসে, যেটা নিয়ে আমি একটু পরে বলবো। সে বৈশিষ্ট্য বলছি সেটা হচ্ছে কি কালচার ইজ লার্ন সামথিং আর লার্ন বিহেভিয়ার। সংস্কৃতি হচ্ছে সেটাই যেটা আমরা কি করি, শিখে থাকি বা শেখার মধ্য দিয়ে আমরা যেটাকে অর্জন করি। এরপর ছবি যদি আপনাদেরকে আমি যাই, এই যে ছবিটা, এই ছবিটা কোথাকার ছবি বা ছবিটাকে কি মিন করছে আমাদের সামনে, যদি আপনারা কেউ বলেন এই ছবিটা কি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, এই ছবিটা কিসের ছবি একটু বলেন তো দেখি, জুলিয়া কিংবা তানভীর। বিভিন্ন দেশের পতাকার ছবি। আচ্ছা, এই ছবিটা হচ্ছে জাতিসংঘের যে সদর দপ্তর অবস্থিত, সেই সদর দপ্তরের ছবি। যে ছবি, যে বিল্ডিং, তানভীর বলেন প্লিজ। জাতিসংঘের স্যার, হ্যাঁ জাতিসংঘ ভবনের সামনে স্যার ছবি। হ্যাঁ, জাতিসংঘের যে সদর দপ্তরটা আছে সেটার ছবি। তাহলে এই সদর দপ্তরের সামনে সবগুলো দেশ, যে দেশগুলো এটার সদস্য, এই সংস্থার সদস্য, সবগুলো দেশের পতাকা টাঙানো থাকে। তার মানে হচ্ছে কি এই যে একটা ভবন, এই ভবনটার একটা সিম্বলিক মিনিং আছে। যেমন আমাদের জুলিয়া যখন এয়ার হোস্টেজ, সে যখন এয়ারে যাবে, অন ডিউটিতে থাকবে, তার একটা আলাদা ড্রেস কোড আছে। এই ড্রেস কোড দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে এয়ার হোস্টেস, আর যারা আপনার কেবিন ক্রু আছে তাদের ড্রেস হচ্ছে এরকম। তার মানে হচ্ছে কি প্রত্যেকটা বিষয়ের একটা সিম্বলিক মিনিং আছে। দ্যাট মিনস ইউ ক্যান কল কালচার ইজ সিম্বলিক। সংস্কৃতি হচ্ছে কি একটা প্রতীকী ব্যবস্থা, প্রতীকী সমাহার। খুব সুন্দরভাবে বলা হচ্ছে সাম সিম্বলস আর লিঙ্গুইস্টিক, অর্থাৎ কিছু সিম্বলস আছে ভাষাগত, আদার্স আর নন ভার্বাল সাচ এজ ফ্ল্যাগস, তাই না? নন ভার্বাল যেগুলোকে আমরা কথা না বলে বুঝতে পারি, দেখতে পারি, তাই না? ভি চিহ্নটা, যখন আমরা ভি চিহ্নটা বলি তখন আমরা কি করি, আমরা বুঝতে পারি কেউ কোনো একটা সুখবর কিংবা কোনো একটা জয়ের খবর, আমরা ভালো খবর, আনন্দের খবর ভি চিহ্নটাকে দ্বারা আমরা বুঝতে পারি। আবার কোকিলের কণ্ঠ বা কোকিলের ডাক আমরা বুঝতে পারি যে এটা কোকিল পাখি, কাকের ডাক আমরা বুঝতে পারি, বাঘের গর্জন, তাই না? খেয়াল করে দেখেন গ্রামে গঞ্জে কোকিলের ডাক যদি আমরা শুনি, আমরা মনে করি যে আমাদের পরিবারে বা আমাদের পরিবারে কোনো একটা মেহমান আসবে বলে মনে করা হয়। ঠিক আছে, তারপর একটু যাচ্ছি, এই যে একটা চমৎকার একটা ছবি বা একটা সিম্বলিক মিনিং আপনাদের সামনে আমি দিয়েছি, আপনারা একটু প্লিজ দেখেন কি বলা হচ্ছে, এটার ইনার মিনিংটা কি। যদি আমরা এই ছবিগুলো বুঝি, জাস্ট খেয়াল করেন এই লেকচারটা যদি আমরা কিছু ছবি মনে রাখি, মনে রাখবেন বিজ্ঞানীরা বলছেন ভিজুয়ালাইজিং দিয়ে বা ভিজুয়ালস দিয়ে আমরা কোনো একটা বিষয় খুব সহজে সুন্দর করে মনে রাখতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ভিজুয়ালস। বলেন তো দেখি। আর একটা হচ্ছে জমজম কূপের পানি, আর একটা হচ্ছে গঙ্গা জল। মুসলমানরা যেটাকে পবিত্র পানি বলে মনে করে সেটা হচ্ছে জমজম কূপের পানি। আর ওই যে কি বলে এটাকে পদ্মার যে পানি বলে, ওরা হিন্দুরা যেটা উপাসনা করতে যায় ওখানে, এটা ওরা ভালো মনে করে, ওদের কাছে এটা পবিত্রতা। এই দুটো সিম্বল মনে হচ্ছে এখানে। থ্যাংক ইউ জুলিয়া। আমাদের তানভীর কিছু অ্যাড করবেন? মূল কথাটা চলে আসছে এটাই। দেখেন আমি বলছি, দেখেন আপনারা আমাদের, আপনার মনে আছে নিশ্চয়ই কদিন আগে যখন আমাদের বাংলাদেশে একটা মিস ইউনিভার্স, সরি মিস বাংলাদেশ প্রতিযোগিতা হলো, সেখানে দেখেছেন যে হচ্ছে পানির সংকেতটা কি H2O, যদিও একটা রেস্টুরেন্টের নাম বলা হয়েছিল। একটু খেয়াল করে দেখেন পানি, পানিকে যদি যে কোনো ধরনের পানিকে যদি আমরা জানার চেষ্টা করি জমজম কূপের পানি, সেটাও যদি আমরা রাসায়নিকভাবে বলার চেষ্টা করি সেটা কি H2O, অর্থাৎ হাইড্রোজেনের একটা অণু, সরি দুটা অণু, অক্সিজেনের একটা অণু মিলে পানি হয়। সো এই যে পানি, সবগুলো পানির রাসায়নিক সংকেত একই। সেটা আমি প্রশ্ন করছি, ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্সেস
in these pictures what makes the differences? একটা হচ্ছে কি আপনি কোনো পার্থক্য পান কিনা, আর হচ্ছে কোন বিষয়টা এই পানিগুলা বা এই ছবিটাকে বা এই ছবিগুলোকে প্রশ্নগুলোকে আলাদা করে দিয়েছে। খেয়াল করে দেখেন, নর্মাল পানি আমরা গোসল করছি, খাচ্ছি পিরুইট দিয়ে বা ফুটিয়ে পান করছি, সেটা হচ্ছে নিচের বাম সাইডেরটা। এই নর্মাল পানিটাকে আমরা ওই অর্থে পবিত্র মনে করি না। খেয়াল করে দেখেন, গঙ্গার জলে, গঙ্গা কালচারে অর্থাৎ যারা হিন্দুইজমে বিশ্বাস করছেন তারা ওই পানিটাকে কি মনে করে? পবিত্র মনে করে, তাই না? তারা ওই পানিটাকে পবিত্র মনে করে, সেজন্য তারা ওখানে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে যে সবাই গোসল করছে, সেখানে গোসল করা কিংবা ওই পানি গোসল করা কিংবা ওই পানিটাকে খাওয়াকেও তারা সামহাও পবিত্র মনে করছে। আবার আমরা মুসলিমরা বলা হচ্ছে যে হাদিসে বলা হচ্ছে তোমরা বসে বসে পানি খাবে, অথচ জমজম পানি খাওয়ার সময় আমরা দাঁড়িয়ে যাচ্ছি, পশ্চিম দিকে দাঁড়িয়ে একটা নিয়ত করে অনেক প্রশান্তি নিয়ে আমরা পানিটা খাচ্ছি। তাহলে এই যে পানি খাওয়া, এই যে সংকেত, কিংবা কোনো একটা মন্দিরের সামনে যে অফারিংস করা, অর্থাৎ কি করা, কোনো কিছু দান করা মূর্তির উদ্দেশ্যে কিংবা কোনো কিছুর উদ্দেশ্যে, কিংবা কারোর সন্তান না হলে শাহজালাল মাজারে যে সুতা দেওয়া, মোমবাতি দেওয়া, টাকা পয়সা দেওয়া, দোয়া করা, সেজদা করা, সবগুলোর একটা সিম্বলিক মিনিং আছে। সবগুলো আলাদা আলাদা সংস্কৃতিকে, ধর্মকে রিপ্রেজেন্ট করে। কিন্তু এটা তো স্যার অপসংস্কৃতি স্যার। হ্যাঁ, একটা বলছি যে হ্যাঁ এটা তো ঠিক আছে, এটা মাজারে যাওয়া মানে আপনি পার্টিকুলার যেটা বলছেন, হ্যাঁ এটা আপনার আমার ধর্ম, আমরা যারা এখানে আছি আমাদের ধর্ম সে বিষয়টাকে পারমিট করে না। অপসংস্কৃতি যেটা পুরোপুরি শিরক, অন্যভাবে যুক্ত। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন কি, বা আমরা যেটা জানি, কোনো একটা প্রয়োজনে আমরা কার কাছে চাইতে পারবো? শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে পারবো। যারা মৃত ব্যক্তি, যারা মরে গিয়েছে, তাদের দুনিয়াতে ভালো মন্দ বা ভালো করার কোনো স্কোপ নেই, এটা আমরা বিশ্বাস করি। তারপরেও আমাদের মধ্যে যারা আছে অনেকেই ওদিকে যাওয়ার চেষ্টা করে। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে জমজমের পানি থেকে শুরু করে সিম্বলিক মিনিং গুলো যেটা বললাম, সবকিছু কিন্তু সংস্কৃতির বৈষম্যের মধ্যে চলে আসে। এটা একটা বিষয়, আপনার ওদিকে যাচ্ছি না। সংস্কৃতি শব্দটা কোথেকে আসলো এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম আপনাদের, আপনারা জানেন কালচার শব্দ থেকে আসছে কোথেকে, ল্যাটিন একটা শব্দ যেটার নাম হচ্ছে কলেরি, যেটা অর্থ হচ্ছে টেন্ড আর চাষ করা বা কর্ষণ করা, অর টু কালটিভেট। দ্যাটস ওয়াই আমরা বলেছিলাম যে আমাদের মধ্যে যারা দোজ হু আর ফার্মার, যারা প্রডিউস করে, তাদেরকে আমি বলছিলাম তারা বড় মাপের একটা শিল্পী। আচ্ছা, তারপর আমরা সংস্কৃতির একটা বৈশিষ্ট্য যেটা যে আমরা বলেছিলাম কি, সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা বলেছিলাম যে হোয়াট ইজ কালচার। একটা আমাদের মনে রাখতে হবে, দ্য কনসেপ্ট অফ কালচার ইজ ফান্ডামেন্টাল ইন অ্যানথ্রোপোলজি। অর্থাৎ নির্বিজ্ঞানে আমরা যাই জানতে চাই না কেন, যাই পড়তে চাই না কেন, সেটা সংস্কৃতির সাথে কি যুক্ত, বা সেটা সংস্কৃতি মৌলিক একটা শব্দ যেটা অনেক কিছু কভার করে। আপনাদেরকে আমি বলেছিলাম এডওয়ার্ড বার্নেট টাইলর তার একটা বইয়ের নামটা কি, দ্য প্রিমিটিভ কালচার। প্রিমিটিভ কালচার বলতে তিনি বলেছেন যে কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফস, আর্টস, morals, law, custom, and any other capabilities and habits acquired by man as a member of society. অর্থাৎ সংস্কৃতি হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আমরা সমাজের সদস্য হিসেবে অর্জন করছি বা শিখছি। দেখেন বলা হচ্ছে দ্য ক্রুশিয়াল ফ্রেজ ইজ হিয়ার ইজ অ্যাকোয়ার করা, অর্জন করা। অর্থাৎ আমরা মায়ের পেট থেকে বের হয়ে বলতে পারি না যে হচ্ছে আমাকে ভাত দাও, আমাকে মুখটা দাও, কাপড় পরতে পারি না। তার মানে হচ্ছে কি, we have to learn something। এখান থেকে আমরা সংস্কৃতির বেশ কিছু বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্ছেন। সংস্কৃতির বেশ কয়েকটা বৈশিষ্ট্য সামনে আসলো। কি কি বৈশিষ্ট্য? একটা হচ্ছে কি, কালচার ইজ লার্ন, অর্থাৎ সংস্কৃতি শিখতে হয়। খেয়াল করে দেখেন, এই যে আমরা বাচ্চা একটা ছবি দেখেছিলাম না, বাচ্চা মাকে হেল্প করছে, আস্তে আস্তে মা তাকে গোসল করে দিচ্ছে, তারপর বাচ্চা কোলে নিচ্ছে, ওই ছবিটা খেয়াল করেন, কালচার ইজ লার্ন। এবং 3 নম্বর বৈশিষ্ট্য যেটা, কালচার ইজ শেয়ার, চলে আসে। যে কোনো একটা বিষয়, কোনো একটা বাচ্চাকে কোলে নেওয়া, কথা বলতে শেখা, কার সাথে কাকে থেকে সালাম দিতে হবে বা আদাব দিতে হবে, সবকিছু আমরা শিখি এবং শেয়ার করি, শেয়ারের মধ্যে দিয়ে শিখি। তারপর হচ্ছে কালচার ইজ সিম্বলিক, কালচার ইজ ইন্টিগ্রেটেড, কালচার ইজ ইনস্ট্রুমেন্টাল, অ্যাডাপটিভ অ্যান্ড ম্যাল অ্যাডাপটিভ।
এই বেশ কয়েকটা বৈশিষ্ট্য সংস্কৃতির আছে। একটু দেখেন, খুবই সহজেই একদম সিম্বলিক্যালি আপনাদেরকে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। দেখেন প্রথমে কি বলছে যে সংস্কৃতি হচ্ছে একটা আমাদেরকে অর্জন করতে হয়, তারপর বলছে এটা ইজ ট্রান্সমিটেড বোথ ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি, সেটা আপনার আমার মধ্যে কি হয় সঞ্চালিত হতে থাকে, এক ট্রান্সমিট হতে থাকে। তারপর বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল ফর লার্নিং, ভাষাটা একটা গুরুত্বপূর্ণ টুল। আমরা বলছিলাম এটা হচ্ছে সংস্কৃতি একটা বাহন বা মিডিয়াম বলছিলাম। তারপর হচ্ছে কি ইট ইজ লার্ন থ্রু অবজারভেশন অ্যান্ড ইমিটেশন, আমরা কিভাবে শিখি, একটা মানুষের সাথে কিভাবে কথা বলছে, একটা বাচ্চা সে দেখে, অবজার্ভ করে, কিভাবে খাচ্ছি আমরা, একজনকে আমরা দেখে আরেকটা অনুসরণ করি, ইমিটেশন করি, অবজার্ভ করি, এভাবে কিন্তু আমরা মানুষ শিখে থাকি। এরপর দেখেন সিম্বলিক বলা হচ্ছে, একটা চিত্র দেখতে পাচ্ছেন, একটা গুহা চিত্র। এই গুহা চিত্রটা মূলত হচ্ছে যে আগের দিনে বা ইজিপশিয়ান যে গুহা চিত্র পাওয়া যায়, শিকার শিখাচ্ছে যে তুমি কিভাবে শিকার করবা সিম্বলিকের। অর্থাৎ এই যে একটা ঘোড়ার কোন অংশে তুমি যদি বর্ষাটা দিতে পারো বা তীরটা নিক্ষেপ করতে পারো, তাহলে ঘোড়াটা আগে মারা যাবে, শিখাচ্ছে। তাহলে দেখেন আবার আমেরিকার পতাকাটা দেখেন সিম্বলিক মিনিং, সবকিছু হিউম্যান কালচার বিহেভিয়ার ইউজেস সিম্বলস। দেখেন এই যে ড্রাগন, ঠিক আছে, এই সব বিষয়গুলো হচ্ছে কি সংস্কৃতির অংশ, কালচার ইজ সিম্বলিক যে কথাটা আসছে। এরপর হচ্ছে কালচার শেয়ার্ড, আপনারা দেখতে পাচ্ছেন সংস্কৃতি হচ্ছে আমাদেরকে শেয়ার করতে হয়, ইজ নট জেনেটিক্যালি ইনহেরিটেড। খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা আপনাদের আমি এই কথাগুলো বলে ফেলেছি অলরেডি, যে আমরা সংস্কৃতির যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে আমরা মায়ের পেট থেকে শিখে আছি না, বরং আমরা সাংস্কৃতিকভাবে আস্তে আস্তে অর্জন করছি। তারপর হচ্ছে কালচার মেক্স অ্যান ইন্ডিভিজুয়াল পার্ট অফ গিভেন সোসাইটি, এটা হচ্ছে সংস্কৃতির একটা অংশ তৈরি করে। মেম্বার অফ আ গিভেন সোসাইটি শেয়ার আ কমন কালচার, এটা আপনার একটা সমাজের যারা সদস্য আছে তারা কমন কালচারগুলোকে শেয়ার করে থাকে। তারপর হচ্ছে কালচার ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি সংস্কৃতিটা হচ্ছে আপনার, যেমন তানভীর বলছিলেন যে হচ্ছে আমাদের মধ্যে যারা মাজারে যাচ্ছে, যেটা আপনার আমার সংস্কৃতি অ্যাপ্রুভ করে না, আপনার আমার ধর্ম সেটাকে অ্যাপ্রুভ করে না। কেন করে না? কারণটা কি? না করার কারণটা হচ্ছে যে সেটাকে আমরা ধর্মীয়ভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং সেটাকে মনে করা হয় আল্লাহর সাথে শিরক করা। এই যে একটা ইন্টিগ্রেশন, এই যে বোধটা, এটার মানে হচ্ছে একীভূত হওয়া, ঠিক আছে। তারপরে বেশ কিছু আলোচনা আছে। কালচার ইজ অ্যাডাপটিভ অ্যান্ড ম্যাল অ্যাডাপটিভ, এই কথাটা একটু আপনাদেরকে আমি বলতে চাই। খেয়াল করে দেখেন, কালচার ইজ অ্যাডাপটিভ অ্যান্ড ম্যাল অ্যাডাপটিভ, খুবই গুরুত্বপূর্ণ। কালচার ইজ দ্য মেইন রিজন ফর হিউম্যান অ্যাডাপটিভিটি অ্যান্ড সাকসেস। অর্থাৎ আমি আপনি এখানে আছি, আমরা যখন আমেরিকা কিংবা শীত প্রধান অঞ্চলে যাব, সেখানেও কিন্তু আমাদেরকে কি করতে হয়? কোপ করতে হয়, অথবা খাপ খেয়ে নিতে হয়, অ্যাডাপ্ট করতে হয়। অন্যান্য প্রাণীরাও কিন্তু সেভাবে অ্যাডাপ্ট করে। খেয়াল করে দেখেন, বলা হচ্ছে যে আদার অ্যানিমালস রিলাই অন বায়োলজিক্যাল মিনস অফ অ্যাডাপ্টেশন। অর্থাৎ শীতকালে বা শীত প্রধান দেশে যে প্রাণীগুলো আছে, দেখবেন যে তাদের উলগুলো বা তাদের লোমগুলো অনেক বড় বড় হয় প্রাণীদের। মানুষও কিন্তু অ্যাডাপ্ট করি। যেমন আমরা গরমে কি করি? ঘামি। শীতের সময় আমাদের পশমগুলো খাড়া খাড়া হয়ে যায়, কিংবা সামহাও আমরা আপনার গরমের সময় উদাহরণটা সহজ হয়, সেটা হচ্ছে আমাদের ঘাম। বলে না যে ঘাম জীবন বাঁচায়, ঘাম, আমরা যদি ঘামি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। এই কথাটা এখানে একটা বেশ কিছু কথা বলা হয়েছে। তারপর বলা হচ্ছে যে বর্তমান সময়ের কথা বলছি, যে আমরা যদি এখন টিকতে চাই, বেঁচে থাকতে চাই, এই যে আমরা যে অ্যাডাপ্ট করছি, দেখেন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে আমরা অ্যাডাপ্ট করছি, টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন করছি। আমাদের ভার্সিটি বন্ধ, আমরা ক্লাস করছি। আমরা কিভাবে ক্লাস করছি? এই যে আমরা জুম ব্যবহার করে ক্লাস করছি, আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি। আবার কিছু কিছু বিষয় মেল অ্যাডাপটিভ হয়ে থাকে, যেমন এয়ার কন্ডিশনের কথা বলি। এয়ার কন্ডিশন আমরা ব্যবহার করি আমাদের ভালোর জন্য, কিন্তু এই এয়ার কন্ডিশনের একটা খারাপ দিকটা কি? খারাপ দিক হচ্ছে আপনার কার্বন এমিশন বেশি করে, সিএফসি বেশি করে, আর কি হয়, যার ফলে আপনার গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে বা বৈশ্বিক তাপমাত্রাটা
বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা সংক্ষিপ্ত আলোচনা যে হচ্ছে সংস্কৃতি বলতে কি বোঝায়, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করলাম। একটু আপনাদের কাছে শুনতে চাই, এই যে ভিজুয়ালস গুলো আপনাদেরকে আমি দেখালাম, সেই ভিজুয়ালস গুলো যদি আমরা মনে রাখার চেষ্টা করি, আমি বিশ্বাস করি যে আমাদের ক্লাসটা আপনাদের কাছে মোর এন্টারটেইনড বলি বা মোর অ্যাডাপটিভ বলি কিংবা ইন্টারঅ্যাক্টিভ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনাদের যে অভিমত কিংবা কোনো অপিনিয়ন থাকলে বা ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস প্লিজ। দেখে পড়লে পড়াটা বেশি মনে থাকে, মাথায় থাকে, এটা যে ওটা দেখেছিলাম ওটা মাথায় থাকে বেশি। আচ্ছা আচ্ছা, কোনো প্রশ্ন জুলিয়া কিংবা তানভীর কিংবা সাদিয়া, আপনাদের কার কোনো প্রশ্ন? না স্যার। এই ক্লাসের বিষয়গুলো আপনাদের বাংলাতেও আছে, স্লাইডটা আমার তৈরি করা ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর হয়তো কোনো একটা ক্লাস আপনাদের সাথে সংস্কৃতি কিভাবে পরিবর্তিত হয়, পরিবর্তনের জায়গাগুলো কি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একবার আলাপ করব। ঠিক আছে, আপনারা লাইনে থাকবেন। আমি একটু করছি যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু টেস্ট করবো আমার সাউন্ডটা। ওকে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।